আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি জিটিভির সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক আয়োজন এসপি হসপিটাল নিবেদিত আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকছি আমি ডক্টর শায়লা হক। চলছে শীতকাল, এই সময়টাই কিন্তু ব্যথা বেদনা শরীরে মনে হয় একটু বেশিই চলে। অনেকে দেখা যায় হাঁটু ব্যথা, ঘাড় ব্যথা, কোমর ব্যথায় পুরো শীতকাল জুড়েই কিন্তু ব্যথার ওষুধ এমনকি বিভিন্ন ধরনের সাপ্লিমেন্টও খেয়ে থাকেন। কিন্তু এই ব্যথার সমাধান আসলে কি, কিভাবে মিলতে পারে এই ব্যথা থেকে মুক্তি, সেই বিষয়টি সম্পর্কেই জানবো। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে হাঁটু, কোমর এবং ঘাড় ব্যথার অপারেশনবিহীন আধুনিক ফিজিওথেরাপি চিকিৎসা। আমাদের এই সম্পর্কে জানাতে স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত আছেন জনপ্রিয় বিশিষ্ট ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডক্টর এস চক্রবর্তী, চিফ কনসালটেন্ট অ্যান্ড চেয়ারম্যান, এসপি হসপিটাল, সহযোগী অধ্যাপক, ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি। আমাদের আজকের আলোচনার বিষয় আপনাদের যে কোনো পরামর্শের জন্য সরাসরি কল করুন টেলিভিশন স্ক্রিনে দেখানো নাম্বারে। চলে যাচ্ছি আমাদের আজকের অতিথির কাছে। আসসালামু আলাইকুম স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ওয়ালাইকুম আসসালাম। ভালো কেমন আছেন আপনি? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। স্যার, এই যে শীতকালে ব্যথাগুলো একটু বেশি হয়, হাঁটু ব্যথা, জয়েন্টের ব্যথা, এর কারণগুলো আসলে কি? ধন্যবাদ। অ্যাকচুয়ালি এই যে বিভিন্ন জয়েন্টের ব্যথা, এগুলো আসলে ক্রনিক পেইন। তো সাধারণত আমরা জানি কি অ্যাকুইট পেইন ঠান্ডাতে ভালো কাজ করে, মানে যখন কোনো ইনজুরি হয় তখন তো বরফ দেওয়া হয় যাতে সাথে সাথে ব্যথাটা কিছুটা হলেও আরাম লাগে। আর ক্রনিক পেনের সেখানে হিট দেওয়া হয়। সো আসলে ক্রনিক পেনটা সাধারণত ঠান্ডাতে বেড়ে যায়, গরমে কমে যায়। তো যে কারণে আসলে যে হাঁটু ব্যথা, কোমর ব্যথা, যেহেতু ক্রনিক, কেউ 5 বছর, 10 বছর, 2 বছর, 3 বছর যাবৎ তারা যেহেতু সাফার করছে, সো এই ক্রনিক পেনগুলা সাধারণত যে ঠান্ডার সময় এটা বাড়তে থাকে, এটা আসলে গরমে কমে যায়। যে কারণে শীতের প্রকোপ বা এই আর্থাইটিস যেটা, এটা আসলে শীত প্রধান দেশে খুব বেশি দেখা যায় আর্থাইটিসগুলো। তো এই শীতের সময় আমাদের দেশেও এটার প্রকোপটা একটু বেড়ে যায়। যারা ব্যথা আক্রান্ত তারা শীতের সময় এই ব্যথাটা আরও বেশি কষ্ট পায়। আচ্ছা, তো স্যার একজন পিএলআইডি রোগী, আমরা পিএলআইডি সম্পর্কে কম বেশি সবাই জানি, টার্মটা সম্পর্কে জানি। কোমর ব্যথায় এই সময়টা কি অনেক বেশি ভুগে থাকেন শীতকালে? হ্যাঁ, কোমর ব্যথা রোগী আসলে যে কোনো ব্যথায় শীতকালে একটু বেড়ে যায়। তো কোমর ব্যথা রোগীরাও শীতের সময় তারা আসলে কষ্টটা একটু বেশি পায়। কেন হয় স্যার এর কোমর ব্যথা? এখানে যেহেতু ইনফ্লামেশন আছে, তো ঠান্ডাতে কি হচ্ছে, ঠান্ডাতে আসলে যে আমরা যেটা ক্রনিক পেইন, যেটা ক্রনিক পেইন ঠান্ডাতে বেড়ে যায়। যেমন হাঁটুতে যদি লং টাইম ব্যথা থাকে, সেখানে আপনি ঠান্ডা দিলে কিন্তু ভালো লাগবে না, বাট হিট ভালো লাগবে। তো কোমর ব্যথা রোগীদের সাধারণত লং টাইম যখন অ্যাকুইট ইনজুরি যদি হয়, সেখানে কিন্তু ঠান্ডা ভালো কাজ করছে, কিন্তু কোমর ব্যথা রোগীরা লং টাইম সাফার করছে। ফলে কী হচ্ছে, কোমর ব্যথা রোগীদের কিন্তু যখন আমরা থেরাপি দিই, ফিজিওথেরাপি, তখন তো আমরা হিট ভালো কাজ করে, সেখানে আল্ট্রাসাউন্ড দেওয়া হচ্ছে, SWD দেওয়া হচ্ছে, আইআরএস, সবই কিন্তু সেখানে হিট প্রডিউস করছে, বাট আইস কিন্তু সেখানে কাজ করে খুব কম। সো যে কারণে আসলে কোমর ব্যথা ঠান্ডার সময় বেড়ে যাচ্ছে, তখন বলা হয় বেশি বেশি কাপড় চোপড় পরে রাখতে বা বেল্ট ব্যবহার করতে, তাহলে সেখানে একটা ওয়ার্ম থাকে এবং পেশেন্টটা কিন্তু আরাম ফিল করে। আচ্ছা আচ্ছা, তাহলে স্যার এই পিএলআইডি রোগীরা শীতকালে একটু বেশি সাফার করে থাকে, সেক্ষেত্রে ট্রিটমেন্ট কি হতে পারে? হ্যাঁ, পিএলআইডির ট্রিটমেন্ট আসলে শীত আর গরম যতই হোক একই রকমের ট্রিটমেন্ট করতে হবে। যে পিএলআইডি আসলে জিনিসটা কি, আমরা যদি সেটা ব্যাখ্যা করি, পিএলআইডি প্রোলাপস লাম্বার ইন্টারভার্টেব্রাল ডিস্ক। কোমর ব্যথা যত রোগী আছে তার মোস্ট অফ দ্য পেশেন্ট, মোস্ট মানে ম্যাক্সিমাম পেশেন্টটা পিএলআইডিতে আক্রান্ত। অনেকে অনেক কিছু বলবে, এই ফেসের জয়েন্টের সমস্যা, এই জয়েন্টের সমস্যা, ওই সমস্যা, এই সমস্যা, বিভিন্ন ধরনের কথা বলে। কেউ বলে চর্বি বেড়ে গেছে, হাড় বেড়ে গেছে, ডিসপ্রলাপস আছে, কেউ বলে রগে চাপ পড়েছে, প্যাচ লেগেছে। আসলে এটা হচ্ছে পিএলআইডি ডিসপ্রলাপস। ম্যাক্সিমাম হয় ডিসবালজিং হয়ে ব্যথা হচ্ছে অথবা ডিসপ্রলাপস হয়ে ব্যথা হচ্ছে। তো এই যে ডিসপ্রলাপস হচ্ছে, প্রথমে এটাকে আমরা বলছি মেকানিক্যাল ব্যাক পেন, এবং মেকানিক্যাল ব্যাক পেনের রোগীর সংখ্যা সব থেকে বেশি। সো মেকানিক্যাল ব্যাক পেন আইডেন্টিফাই করতে হয় ফার্স্টলি, যে আসলে কোমর ব্যথাটা কেন হচ্ছে, এটা মেকানিক্যালি না প্যাথোলজিক্যালি। কারণ আপনি যদি আইডেন্টিফাই না করতে পারেন, তাহলে এক্স্যাক্টলি ট্রিটমেন্ট প্ল্যান তৈরি করতে পারবেন না। যখন আপনি দেখেন মেকানিক্যাল ব্যাক পেন, দিস ইজ ইয়েস ইট ইজ পিএলআইডি, দেন এটা কিন্তু একটা জাস্ট ডিজাইন তৈরি করা যায় যে পিএলআইডি ভালো হতে কয়দিন সময় লাগে। অ্যাকচুয়ালি পিএলআইডি রোগীদের জন্য সর্বোচ্চ ট্রিটমেন্ট হচ্ছে 3 থেকে 6 সপ্তাহ, নট মোর দ্যান দ্যাট। 42 দিনের বেশি পিএলআইডি রোগী ভালো করার জন্য কোনো সময়ের দরকার নাই। তাহলে প্রশ্ন করবে, তাহলে এই যে মানুষ 5 বছর, 10 বছর, 2 বছর, 3 বছর ধরে কেন সাফার করছে পিএলআইডি রোগী? তো কেন সাফার করছে, তার কারণ হচ্ছে তাদের এক্স্যাক্টলি আইডেন্টিফিকেশন পারফেক্টলি হচ্ছে না, এবং তার ট্রিটমেন্ট প্ল্যানটা পারফেক্টলি তৈরি হচ্ছে না। কারণ আমরা শুনবো, একজন দর্শক আছেন অপেক্ষায়। আসসালামু আলাইকুম দর্শক, নাম, ঠিকানা এবং বয়স বলে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি বলুন।
আমি সাভার থেকে বলছি। জি। আমার ওয়াইফের বিষয়ে কিছু কথা বলতে চাচ্ছি। আমার ওনার বয়স 32 বছর। তো ওনার ওই যে কোমর ব্যথা, আবার পায়ের গোড়ালি ব্যথা, জি। দাঁড়াইতে পারে না স্যার। জানতে চাচ্ছি। কতদিন যাবত ব্যথা হচ্ছে? স্যার 2-3 বছর। 2-3 বছর। কোনো চিকিৎসা নিয়েছেন? না, ওইভাবে চিকিৎসা নেওয়া হয়নি। আচ্ছা আচ্ছা। জি, ধন্যবাদ আমার উত্তরটা দিয়ে। দেখেন ওনার কিন্তু কোমরে ব্যথা এবং পায়ের গোড়ালিতে ব্যথা। এটা হচ্ছে আমরা ক্লিনিক্যালি ডায়াগনোসিস যদি করি, জাস্ট এটা কিন্তু পিএলআইডি। কারণ কোমর ব্যথাটা শিফট করে গোড়ালিতে চলে যায়। 2-3 বছর ধরে সাফার করছে। এটা কিন্তু আস্তে 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 রোগীকে খারাপের দিকে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, হয়তো কেউ দোকান থেকে পেইন কিলার কিনে খাচ্ছে, এটা খাচ্ছে, ওটা খাচ্ছে, বাট এটা কিন্তু ভালো হবে না। এক্স্যাক্টলি পিএলআইডি হওয়ার জন্য ওনার দায়ী আছে ওনার বডির ফিটনেস নেই, মাসেল দুর্বল আছে। এবং যে দুর্বলতার কারণে তার দিন 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 জেলটা বেশি বের হয়ে যাচ্ছে, এবং যেহেতু লিকেজ আছে এটা আস্তে আস্তে বাড়বেই। তাহলে এটা এক্স্যাক্টলি ট্রিটমেন্ট হচ্ছে তাকে 3 থেকে 6 সপ্তাহ ফিজিওথেরাপি ট্রিটমেন্ট দিতে হবে। তো সেই ফিজিওথেরাপি ট্রিটমেন্টটা দিতে গেলে একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের ডিসিশন লাগবে যে কোন ওয়েতে দিবে। এটাকে বেড রেস্টে থেকে দিবে না মুভমেন্ট করতে পারবে, এটা ডিপেন্ড করবে তার কতটুকু ডিস্টার্ব প্রলাপস আছে। তাহলে সেটা দেখার জন্য একটা এমআরআই লাগবে। জাস্ট একটা এমআরআই করে ফিজিওথেরাপি দিলে এই রোগী পার্মানেন্ট ভালো হয়ে যাবে, আর এই কষ্টটা হবে না। তাহলে যে 2-3 বছর একটা রোগী সাফার করছে, কষ্ট পাচ্ছে, কেন কষ্ট পাচ্ছে? কারণ এটা হচ্ছে মিসম্যানেজমেন্ট। যদি অন্য কোনো অসুখ হতো নিশ্চয়ই এই 2-3 বছর সে কষ্ট পেত না। সিম্পল একটা জ্বর নিয়ে কেউ 2-3 বছর কষ্ট পায় না, তাহলে ব্যথা নিয়ে কেন কষ্ট পাবে? তার কারণ হচ্ছে তাদের মিসম্যানেজমেন্ট। দর্শক, আমি আপনাকে সাজেস্ট করি আপনি একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে কোনো একটা এমআরআই করে আগে দেখে নেবেন যে এটা ডিসপলাপস আছে কিনা বা কোনো প্যাথোলজি আছে কিনা। জাস্ট তারপর ফিজিওথেরাপি ট্রিটমেন্ট করে ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। 3 থেকে 4 সপ্তাহ ট্রিটমেন্ট করলে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। স্যার, এই যে আপনি কত সহজে বলে দিলেন যে 3 থেকে 4 সপ্তাহ শর্ট একটা সময় ভালো হয়ে যাচ্ছে, কিন্তু মানুষ কিন্তু লং টাইম এটা সাফার করছে। এর পিছনে কারণটা কি? কারণটা হচ্ছে যে আসলে প্রপার সিস্টেমটা, আসলে এটা যে প্রোটোকলটা এখন পর্যন্ত বাংলাদেশে এটার উপরে ডিজাইনটা তৈরি করতে পারে না আমাদের মেডিকেল সায়েন্স। কারণ কোমর ব্যথা রোগীদেরকে বলা হচ্ছে মেডিকেলের ভাষায় যে অল দ্য ব্যাক পেন পেশেন্টস আর মেডিকেলে অরফ্যান। কেন অরফ্যান বলা হচ্ছে? কারণ কোমর ব্যথা রোগী অ্যাকচুয়ালি কার কাছে যাবে? দেখেন, কোমর ব্যথা রোগী প্রথমে দোকানে যাচ্ছে, দোকান থেকে ওষুধ কিনে খাচ্ছে। তো এটা তো ঠিক না, এটা একটা ভুল, মানে এটা থেকে বেড়ে যাচ্ছে। এরপর যখন ভালো হচ্ছে না, নিশ্চয়ই আরেকজন জেনারেল প্র্যাকটিশনার্সের কাছে যাচ্ছে, সেখানে গিয়েও সেই পেইন কিলারই, দোকানদারও পেইন কিলার দিয়েছে, সে হয়তো কোম্পানি চেঞ্জ করে দিচ্ছে বা সাথে একটু অন্য কিছু অ্যাড করছে, সেখানেও ভালো হচ্ছে না। এরপর যাচ্ছে তো একজন অর্থোপেডিক্সের কাছে, অর্থোপেডিক্সের সেখানেও ভালো হচ্ছে না। এরপর যাচ্ছে নিউরোমেডিসিনের কাছে, সেখানেও ভালো হচ্ছে না। এরপর তো সার্জনের কাছে। আসলে যাবে কার কাছে? যেমন আমরা যে দাঁতের সমস্যা হলে নিশ্চয়ই আমরা নাক কান গলা বিশেষজ্ঞের কাছে যাব না, দাঁতের ডাক্তারের কাছে যাব। যদিও মুখের মধ্যে, মাথার মধ্যে, তাহলে আমরা নিশ্চয়ই নিউরোমেডিসিনের কাছে যাব না। তো ডেন্টিস্টের জন্য দাঁতের যেমন দরকার, চোখের জন্য আই স্পেশালিস্ট দরকার, তেমনি কোমর ব্যথা, হাঁটু ব্যথা রোগীদের জন্য কিন্তু অ্যাকচুয়ালি লাস্টলি কিন্তু ফিজিওথেরাপি ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, কিন্তু ততদিনে অনেক সময় নষ্ট হয়ে যাচ্ছে। তো এইভাবে ঘুরতে ঘুরতে 2-4-5 বছর চলে, ততদিনে রোগটা অনেক বড় হয়ে যাচ্ছে। এরপর যখন ফিজিওথেরাপি চিকিৎসা যায় তখন তো অনেক সময় লেগে যাচ্ছে রোগী ভালো করতে। এরপর আরেকটা ভুল হচ্ছে, বাংলাদেশে ফিজিওথেরাপি চিকিৎসকের সংখ্যা খুবই কম। ফলে কিছু প্রচুর পরিমাণে ফিজিওথেরাপি সেন্টার গড়ে উঠেছে যেগুলোতে প্রপার ফিজিওথেরাপি স্পেশালিস্ট নাই, যার ফলে সেখানে ফিজিওথেরাপি চিকিৎসা হচ্ছে প্রতারিত। বাংলাদেশের যত ফিজিওথেরাপি সেন্টার আছে ম্যাক্সিমাম জায়গায় ফিজিওথেরাপি হচ্ছে রং। কারণ ফিজিওথেরাপি কখনো বছরের পর বছর দেওয়া যায় না। ফিজিওথেরাপি অ্যান্টিবায়োটিকের মতো ডোজ তৈরি করতে হয়। যেমন আমাদের যে এসপি হসপিটাল আমরা যে করে থাকি, যে কোমর ব্যথার জন্য একটা নির্দিষ্ট ডোজ আছে, সেটা সর্বোচ্চ 3 থেকে 4 সপ্তাহ। এরপর আর কোমর ব্যথার চিকিৎসার দরকার নেই, ভালো হয়ে যাচ্ছে। 3 থেকে 4 সপ্তাহ, মানে 21 থেকে 28 দিনের মধ্যে কোমর ব্যথা গন, ভালো হয়ে যাবে। ঠিক তাই হাঁটু ব্যথাও ঠিক তাই, 3 থেকে 4 সপ্তাহের মধ্যে হাঁটু ব্যথা সুস্থ হয়ে যাবে। এরপরে রোগী নিজেরটা নিজে ভালো রাখবে, তারা চিকিৎসার কোনো দরকার নাই। তেমনি ব্রেন স্ট্রোক থেকে প্যারালাইসিস হচ্ছে, দেখেন যে প্যারালাইসিসে মানুষ বছর পর বছর কিন্তু বিছানায় পড়ে আছে। স্যার, আমরা শুনবো, আরেকজন দর্শকের ফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, নাম ঠিকানা এবং বয়স বলে প্রশ্নটি করবেন। আমার নাম রেখা, আমি মোহাম্মদপুর থেকে বলছি। আমার 1 বছর ধরে কোমরে ব্যথা, মানে ঘুম থেকে ওঠার পরে যে ব্যথা থাকে, পরে আস্তে কমে, কিন্তু আমি উঠে থেকে কোনো কাজ করতে পারি না। আমি ডাক্তার দেখাইছি, পেন কিলার খেয়েছি, ওই যে নাপসল ওইটা খেয়েছি, আর কিছু ক্যালসিয়ামের ট্যাবলেট খেয়েছি, ওটা কাজ হচ্ছে না। জি, আপনার কেন ব্যথা হচ্ছে আপনি কি জানেন? না না, আমি জি, ধন্যবাদ, আমরা উত্তরটা দিচ্ছি। দেখেন, ওনার কিন্তু ডিসবালজিং হচ্ছে,
বা ডিস্ক প্রোলাপস হয়ে যাচ্ছে, সকালে ঘুম থেকে উঠলে ব্যথা হয়, হাঁটা চলাকালে একটু ভালো লাগে, সামনে ঝুঁকলে তার ওই ফাটাতে টান লাগে, তার মানে তার L4-5 ডিস্ক প্রোলাপস আছে। এটা ক্লিনিক্যালি আমরা ডায়াগনোসিস করে ফেলি। একটা রোগীর হিস্ট্রি থেকেই একজন বিশেষজ্ঞ কিন্তু 99% কনফার্ম হয়ে যায়। দেন পরীক্ষা করতে হয় ওই 1%-এর জন্য, ওনাকে দেখানোর জন্য একটা এমআরআই করবো। এমআরআই করলে আমি যে ছবিটা আর্ট করবো ওই ছবিটাই তার আসবে, ওই এমআরআইতে যা পাওয়া যাবে সেই ছবিটা আমি অ্যাড করে দিতে পারবো রোগীর হিস্ট্রি শোনার পর, দেন ওইটাই সে পাওয়া যাবে। এবার ট্রিটমেন্ট আসেন, সে 1 বছর ধরে সাফার করছে, দেখেন সে কিন্তু ওষুধ খাচ্ছে, পেইন কিলার আর ক্যালসিয়াম, এতে কাজ হবে না, কারণ পেইন কিলার পেইন যত কমবে ফাটল তত বড় হয়ে যাবে। তাহলে এর জন্য ট্রিটমেন্ট কি, আমাদের এর ট্রিটমেন্ট দুইটা সিস্টেম হয়, তাকে মাসেলকে বিল্ড আপ করতে হবে। ব্যাক মাসেল যখন স্ট্রং হয়ে যাবে তখন ফাটলটা অটোমেটিক রিপেয়ার হয়ে যাবে, কারণ ফাটল রিপেয়ার করতে কারোর কোনো প্রয়োজন নাই, বডি নিজেই করবে। যদি ডিস্ক প্রোলাপস বেশি হয়ে যায় সেক্ষেত্রে আমরা বেড রেস্টে থাকে 3 থেকে 6 সপ্তাহ, বাস ট্রিটমেন্ট শেষ, সুস্থ হয়ে যাবে রোগী 100%। এই যে বছর বছর সাফার করার কোনো দরকার নেই। এবং একবার জোড়া নিয়ে ভালো হয়ে গেলে দেন আমরা প্রিভেনশন শিখাই দিচ্ছি, সারা জীবন সে ভালো থাকবে মেনটেন করে। তো দর্শক, আমি আপনারা সাজেস্ট করবো যে আপনি একজন ফিজিওথেরাপি স্পেশালিস্টকে দেখায়, কোনো একটা এমআরআই করে দেন ফিজিওথেরাপি শিখে নেবেন, নিজে নিজে বাসায় করে ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। স্যার, কোমর ব্যথা এবং হাঁটু ব্যথা এই দুইটার মধ্যে কি কোনো কোরিলেশন আছে? হ্যাঁ, 100% রিলেশন। যেটা রিসার্চ বলছে যে লং টাইম ব্যাক পেন বাইলেটারাল বোথ নি জয়েন্ট পেনের কারণ। তারপরে কোমর ব্যথা যদি আপনি লং টাইম ক্যারি করেন, আপনাকে আস্তে আস্তে দুইটা হাঁটুই ক্ষতিগ্রস্ত হবে এবং হাঁটু ব্যথা হবেই। তার মানে এখানেও মেকানিক্যালি অ্যাটাক করছে, কারণ কোমর ব্যথা লং টাইম থাকলে আস্তে আস্তে পায়ের শক্তি কমে যায়। দেখবেন কোমর ব্যথা রোগীদের সবারই কিন্তু একটা কমপ্লেন যে নিচে বসলে উঠতে পারে না, পায়ের জোর কম। স্যার, আমরা শুনবো একজন দর্শক আছে কোনো অপেক্ষায়। আসসালামু আলাইকুম দর্শক, নাম ঠিকানা এবং বয়স বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি দর্শক বলুন। আমার বয়স 43। আমার হচ্ছে কি, আপনার কিছুদিন আগে ওই যে চিকুনগুনিয়া হয়েছিল, প্রায় 2-3 মাস হয়েছে। আপনার চিকুনগুনিয়া হওয়ার পরে পায়ের ডাইন পায়ের দিকে আগে পায়ের তলার ইয়েগুলা নামাজ পড়তে গেলে ব্যথা করে, মানে উঠতে পারে না, অনেক ব্যথা লাগে। যেটা অ্যাকচুয়াল আমরা একটু বুঝিয়ে দিতে চাই দর্শকদেরকে, যে চিকুনগুনিয়া উনি যেটা বললেন যে চিকুনগুনিয়ার কারণে কিন্তু ব্যথা হচ্ছে, আর চিকুনগুনিয়ার পরবর্তীতে কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু ব্যথা আক্রান্ত হচ্ছে, তীব্র যন্ত্রণা বা ব্যথা হচ্ছে বিভিন্ন জয়েন্টে, যেটা আমরা সবাই এটা সাফার করছি। যাদের চিকুনগুনিয়া হয়েছে তারা তো আসলে প্র্যাকটিক্যালি তারা অভিজ্ঞ। তো এরপরে কিন্তু ফিজিওথেরাপি ট্রিটমেন্টটা খুব ইম্পর্টেন্ট, এখানে পেইন কিলার থেকে ফিজিওথেরাপিটা বেশি ভালো কাজ করছে। সো যারা চিকুনগুনিয়া পরবর্তী ব্যথা আক্রান্ত হচ্ছে তারা যত দ্রুত সম্ভব রিহ্যাবিলিটেশন বা ফিজিওথেরাপি চিকিৎসা নেওয়া উচিত, তাহলে স্বাভাবিক জীবনে ফিরে আসবে খুব দ্রুত। হয়তো 1 থেকে 2 সপ্তাহের মধ্যে চিকুনগুনিয়া রোগী যে ব্যথা যারা সাফার করছে ব্যথা থেকে তারা মুক্তি পাবে। কিন্তু অনেক ক্ষেত্রে পেইন কিলারকে সময় নষ্ট করতে করতে আমরা অনেক রোগী পেয়েছি যারা ডিসএবিলিটি মানে চলে আসছে, যে মুভমেন্ট বন্ধ হয়ে গিয়েছে, নিচে বসতে পারে না, চলাফেরা করতে পারছে না, এরকম হুইল চেয়ারে আমাদের কাছে অনেক রোগী আসছে। কেন? শুধুমাত্র টাইম নষ্ট করার কারণে। তাহলে স্যার, চিকুনগুনিয়া কিন্তু বর্তমানে বেশ ভালো পেশেন্টদেরকে আক্রান্ত করছে এবং এটা কিন্তু হাড় এবং জয়েন্টের উপরে অনেক বেশি আপনার ইফেক্ট দিচ্ছে। তো যাদের ক্ষেত্রে স্যার হচ্ছে বা অলরেডি দেখা যায় যে অনেকে স্টেরয়েড খেয়ে ইনফ্লামেশনটা কমাচ্ছে কিন্তু ব্যথা কিন্তু যাচ্ছে না, মানে সেই আগের মতন শক্তিগুলো পাচ্ছে না, তারাও কি স্যার এই ফিজিওথেরাপির মধ্যে দিয়ে যেতে পারে? অবশ্যই, কারণ পেইনের জন্য পেইনের ফার্স্ট চয়েস অফ ট্রিটমেন্ট যদি আমি বলি সেটা ফিজিওথেরাপি, কারণ ফিজিওথেরাপি নিজেই মেডিসিন তৈরি করে। আমাদের শরীরে যা যা দরকার সবই কিন্তু প্রোডাকশন করতে পারে। ফিজিওথেরাপি হচ্ছে কি, এটা হচ্ছে মুভমেন্ট। ফিজিওথেরাপি মুভমেন্ট, আসলে আমাদের শরীর যত মুভ করবে সে তত মেডিসিন প্রোডাকশন করবে। কোন কোন মেডিসিন? যেটা আমার প্রয়োজন। যেমন ডায়াবেটিস কন্ট্রোল আসতে গেলে এক্সারসাইজ লাগবে। আপনি যদি প্রচুর পরিমাণে এক্সারসাইজ করেন, প্রয়োজনীয় মতো এক্সারসাইজ করেন, টাইমিং মতো এক্সারসাইজ করেন, আপনার ডায়াবেটিসকে আপনি প্রিভেনশন করতে পারবেন, আপনার ডায়াবেটিস কিন্তু আনকন্ট্রোল থাকবে না। ঠিক তাই যে স্টেরয়েড থেরাপি দিয়ে আপনি চলছেন, স্টেরয়েড কিন্তু আমাদের বডিতেই প্রোডাকশন হচ্ছে, উৎপন্ন হচ্ছে, বাট আপনাকে এর জন্য কী করতে হবে? মুভমেন্ট করতে হবে। তো যদি আপনি প্রপার এক্সারসাইজ করেন, প্রপার ফিজিওথেরাপি ট্রিটমেন্ট করেন, তাহলে কিন্তু আপনার স্টেরয়েড থেরাপি লাগবে না। এই যে লং টাইম স্টেরয়েডের কিন্তু মারাত্মক সাইড এফেক্ট আসছে। সো এই যে লং টাইম যারা স্টেরয়েড ব্যবহার করছে, পরবর্তী হচ্ছে এভিএন হচ্ছে, তাদের এভাসকুলার নেক্রোসিস। আমরা দেখেছি অনেক মানুষ যারা ওষুধ খেতে খেতে 2টা বল নষ্ট হয়ে যাচ্ছে, হিপ বল, এবং পরবর্তীতে হিপ জয়েন্টকে রিপ্লেস করতে হচ্ছে, এমনও রোগী আমরা পেয়ে থাকি। সো যাদের হিপ বল নষ্ট হয়েছে এটার বেশিরভাগই কিন্তু মেডিসিনের রিয়াকশান। সো যে কারণে আমরা বলি লং টাইম স্টেরয়েড থেরাপিটা না নেওয়াই ভালো। যাদের ব্যথা আছে, যদি স্টেরয়েডের উপর ডিপেন্ড করে আরও বিপদে পড়বে সামনে।
স্যার ঠিক তাহলে কতদিন দেওয়া উচিত স্টেরয়েডের ডোজ? না, এটা তো স্টেরয়েডটাকে আমরা বলি থেরাপিউটিক ইনজেকশন বা থেরাপিউটিক মেডিসিন, মানে ফিজিওথেরাপিটাকে এনহ্যান্স করার জন্য একটু সে একটু লাগতে পারে। যেমন একটা রোগীর তীব্র ব্যথা হচ্ছে হাঁটুতে, প্রচণ্ড ব্যথা, হাত দেওয়া যাচ্ছে না, কিন্তু আমার মানে ট্রিটমেন্ট প্ল্যানটাকে আমি ফিজিওথেরাপি চিকিৎসা করব, তাহলে হাও এত ব্যথার মধ্যে সে তো মুভমেন্ট করতে দিচ্ছে না। তখন হচ্ছে কি, যেখানে দেখুন অনেক বড় একটা আগুনের গোল্লা, যেখানে আগুন ধরে গেছে, মানুষ ঢুকতে পারছে না, সেখানে কি করছে ফায়ার সার্ভিস, কিন্তু চারিদিক থেকে শুধু পানি ঢেলে দিচ্ছে। কারণ আগে পানি দিয়ে আগুনটাকে ঠান্ডা করে তারপর না ভিতরে জিনিসপত্র চেক করতে হবে, কারণ আগুন না ঠান্ডা করার পর তো ভিতরে ঢুকতে পারবে না। ঠিক তাই প্রচণ্ড ব্যথা থাকার কারণে স্টেরয়েডকে পানির মতো, স্টেরয়েডটা একটা থেরাপি, একটা স্টেরয়েড ইঞ্জেকশন দিলেই, ইন্টারআর্টিকুলার দিল বা যে কোনো ট্রিটমেন্ট দিলেই ব্যথাটা ঠাস করে কমে যায়। এই সুযোগ হচ্ছে আপনি ফিজিওথেরাপিটা সঠিকভাবে দিয়ে রোগীকে সুস্থ করে দেওয়া, তাহলে এটার কিন্তু আর কন্টিনিউশনের কোনো দরকার নেই। অনেক আছে দেখা যাচ্ছে হাঁটুতে ব্যথা হচ্ছে, স্টেরয়েড ইঞ্জেকশন দিয়ে বলছে একটা দেন, 3 মাসে 3টা দিবেন, তো 3 মাসে 3টা দিলে 3 মাস ভালো থাকবে, একটু আরামে থাকবে, এরপর তো আরও খারাপ হয়ে যাচ্ছে এবং পরবর্তীতে এইসব রোগীরা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, ডিসএবিলিটি চলে আসছে, কারণ কি সেই স্টেরয়েডের উপর ডিপেন্ড করে ফেলছে। বাট স্টেরয়েড কিন্তু আপনাকে সুস্থ করতে পারবে না, স্টেরয়েড আপনাকে সাময়িক আরাম দিবে, কিন্তু সুস্থ যদি আপনি হতে চান আপনাকে ফিজিওথেরাপি বা এক্সারসাইজ থেরাপিতে যেতেই হবে। ওকে, এই ব্যাপারটা স্যার আমরা অনেকেই জানি না, এবং আমি আপনাকে জিজ্ঞেস করছিলাম যে হাঁটু ব্যথা এবং কোমর ব্যথার রিলেশনটা নিয়ে। আমি জানতে চাইবো স্যার, এই যে ইনজেকশনের কথাটা আপনি বললেন 3 মাস 6 মাস অনেকে ইয়ারলি দিয়ে যাচ্ছে, এটা কি নিজের ক্ষতি করছে না আপনার ভালো? অবশ্যই আপনি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছেন। কেন সেলফ ডিপেন্ডেন্ট থাকেন আপনি, অন্যের উপর ডিপেন্ডেন্ট কেন হচ্ছেন? আপনি ব্যথা স্টেরয়েড ইনজেকশন দিচ্ছেন, এরপর স্টেরয়েড আর কাজ করবে না, একসময় দিতে দিতে কী হবে, সে কিন্তু আর কাজ করবে না, যেটাই হচ্ছে অনেকেরই। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 10টা পর্যন্ত দিয়ে আমাদের কাছে আসছে। 10টা দেওয়ার পর রোগী হুইল চেয়ার, শুরু করেছিল হেঁটে যেতে পারতো, 10টা দেওয়ার পর হাঁটতেও পারছে না, তার মানে সে তো খারাপ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে সে ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। এরপর তার রেগুলার প্রয়োজন। সো কখনোই কোনো মেডিসিনের উপরে, মেডিসিন মানে হচ্ছে ড্রাগস, আর ড্রাগস অ্যাডাক্টেড, মানে যে কোনো কিছু যদি আপনি রেগুলার করেন অবশ্যই আপনি নেশাগ্রস্ত হয়ে যাবেন। এরপরে অসুখ না লাগলেও ওষুধ আপনাকে কিন্তু খেয়ে ফেলবে। যেটা বলা হচ্ছে ড্রাগস মানে কি, যে শখ করে 1 দিন 2 দিন খেতে খেতে একসময় তার নেশা হয়ে যাচ্ছে। আমাদের শরীরের একটা সিস্টেম আছে, সিস্টেমটা হলো কি, আপনি যে কোনো কিছু, সেটা হতে পারে গুড হ্যাবিট, হতে পারে ব্যাড হ্যাবিট, যেটাই হোক আপনি যদি রেগুলার করেন 21 দিন বা 28 দিন, তাহলে আপনি নেশাগ্রস্ত হয়ে যাবেন, এবং সেটা উইথড্র করতে আপনাকে 21 থেকে 28 দিন লাগবে। সো যে কোনো কিছু তো আপনি ডিপেন্ডেন্ট, মেডিসিনের উপর ডিপেন্ডেন্সি থেকে বের হয়ে আসতে হবে। এই জাতীয় ওষুধ, পেইন কিলার, ঘুমের ওষুধ, এই জাতীয় ওষুধ থেকে আসলে আমরা ফিজিওথেরাপি কিন্তু সেটা থেকে আমরা বের করে নিয়ে আসছি। আমরা এসপি হসপিটালে 25 বছর ধরে আমরা ট্রিটমেন্ট করছি, আমাদের কিন্তু পেইন কিলারের প্রয়োজন নাই। আমাদের সব রোগীরা অবাক হয়ে যায়, বলে স্যার এতদিন এত ব্যথা ওষুধ খেলাম, ব্যথা ভালো হয় না, এখানে আসার পরে ব্যথা ভালো হয়ে গেল, ওষুধ নাই, ব্যথার ওষুধ ছাড়া কীভাবে ভালো করলেন? আমি বললাম ব্যথার ওষুধ তো থেরাপি নিজেই ওষুধ তৈরি করে শরীরের ভিতরে, এবং সেই ওষুধটা পারফেক্ট, মানে আপনার কোনো ক্ষতি করবে না, সেলফ আপনার বডির যেটা দরকার সেটা, কারণ আমাদের বডিতে সবই সিস্টেমেটিক্যালি চলে আসছে। তাহলে স্যার যারা দীর্ঘদিন যাবত এই ইনজেকশনগুলো নিচ্ছে তারা কি পরবর্তীতে ফিজিওথেরাপি নিলে ভালো হচ্ছে? অবশ্যই ফিজিওথেরাপি তখন ওই ইনজেকশনের যা উইথড্র করে দিচ্ছে আমরা। অনেকে আছে তো স্টেরয়েড নিতে নিতে খুবই খারাপ অবস্থা আমাদের কাছে আসছে, অনেকে অস্টিওপোরোসিস হয়ে আছে, অনেকে এভিয়ান অ্যাভাসকুলার নেক্রোসিস ডেভেলপ করেছে, পরবর্তীতে আমাদের কাছে আসার সঙ্গে সঙ্গে আমরা স্টপ করে দিচ্ছি পেইন কিলার বা স্টেরয়েড বন্ধ করে দিয়ে আমরা থেরাপির মধ্যে তাকে আস্তে আস্তে কন্ট্রোলে নিয়ে আসছি, এবং একসময় সে কন্ট্রোলে চলে আসছে, 3 থেকে 4 সপ্তাহের মধ্যে কন্ট্রোলে চলে আসছে এবং তারপর ভালো আছে। এরপরে বাসায় গিয়ে ওই জিনিসটাই, যেমন এক্সারসাইজ আপনি সারা জীবন করতে পারবেন, কিন্তু ওষুধ সারা জীবন খাওয়া ইটস ডিফিকাল্টিস, ওয়ান কাইন্ড অফ রিহ্যাবিলিটেশন যেটাকে বলা হচ্ছে। তাহলে স্যার এই যে আপনার এই গল্পগুলো, যে পেশেন্ট বিভিন্ন দিন সাফার করার ফলেও আপনার হচ্ছে ভালো হচ্ছে, বা বিভিন্ন ধরনের ওষুধ ডিপেন্ডেন্ট হয়ে যাওয়ার পরেও ঠিক হয়ে আসছে, এই ব্যাপারগুলো কিন্তু আমাদের রোগীরা জানে না। তো এই ব্যাপারগুলো হওয়ার জন্য কি কি চিকিৎসা পদ্ধতির মধ্য দিয়ে যেতে হয়, ইনভেস্টিগেশন থেকে শুরু করে? না, যেটা হলো যে পেশেন্ট আমাদের কাছে কিন্তু বেশিরভাগ পেশেন্ট কি আসছে, কোমর ব্যথা রোগী 5 বছর 10 বছর 15 বছর সাফার করছে, 2 বছর 3 বছর, অনেকে সার্জারি করে ফেলেছে তারপরও ভালো হচ্ছে না, স্টেরয়েড খাচ্ছে রেগুলার, জয়েন্টে ব্যথা, হাতগুলো বাঁকা হয়ে গেছে, এলবো জয়েন্ট শক্ত হয়ে গেছে, শোল্ডার জয়েন্ট ব্লক হয়েছে, এরকম ক্রিটিক্যাল কন্ডিশন নিয়ে আমাদের কাছে আসছে, তখন আমরা ইনভেস্টিগেশন করছি। আরেকজন দর্শক আছেন অপেক্ষায়। আসসালামু আলাইকুম দর্শক, নাম ঠিকানা এবং বয়স বলে প্রশ্নটি করবেন। আমার বাসা মোহাম্মদ, বয়স 28। জি বলুন, সমস্যা বলুন। আমার হলো 3 মাস মত মাজার নাইনে বুয়া ওই জায়গা ব্যথা। আমার রেডিয়েশন
জানতে চাচ্ছিলাম। জি ধন্যবাদ। আমরা যতটুকু বুঝতে একটু ডিস্টার্ব হচ্ছে ওনার কথাতে, তারপর ওনার মাজা ব্যথা 3 বছর ধরে 3 কোমর বছর ব্যথা। ধরে কোমর ব্যথা। যাক 3 বছর ধরে কোমর ব্যথা কেন থাকবে? কারণ কোমর ব্যথা আমরা কিন্তু একটা প্রোটোকল এনেছি এসপি হসপিটাল, যে কোমর ব্যথা 3 থেকে 4 সপ্তাহ চিকিৎসাতে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। হাঁটু ব্যথা 3 থেকে 4 সপ্তাহ, কখনো কখনো সর্বোচ্চ 6 সপ্তাহ লাগতে পারে, যে এক্সেপশনাল কেস 2-1টা থাকতে পারে, বাট মোস্ট অফ দ্য পেশেন্টের 3 থেকে 4 সপ্তাহ আমরা চিকিৎসাতে জানবো সুস্থ হয়ে ওনার যাবেন। উত্তরটা। আরেকজন দর্শক আছেন অপেক্ষায়। আসসালামু আলাইকুম দর্শক, নাম ঠিকানা এবং বয়স বলে প্রশ্নটি করবেন। দর্শক টেলিভিশনের ভলিউমটা কমিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো। হ্যালো, জি আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি প্রশ্ন করুন। আমার প্রায় 30-35 বছর যাবত ওই পিছনের ব্যাক পেইন, ওই কোমরের যে উপরে পিঠের এই নীলদারার হাড়টা ব্যথা। আমি কিছুদিন আগে ইবনে সিনায় ওই যে এমআরআই করছি, ডাক্তার দেখছে, দেখে বললো যে আপনার ওই জেলটা শুকিয়ে গেছে। জি, ওষুধ দিল উনি, কিন্তু ওষুধে কোনো কাজ হচ্ছে না। প্রায় 1 মাস যাবত আমি আমার এই ওষুধ খাইতেছি, কিন্তু ওষুধে কোনো কাজ হইতেছে না। জি জি দর্শক, আমরা বুঝতে পেরেছি। রাত্রিবেলায় আমার এই ব্যথাটা বাড়ে, দিনে আমি জি। চলাফেরা করতে পারি, হাঁটা চলাফেরা করতে পারি, কোনো অসুবিধা হয় না। জি কিন্তু শুইলে পরে শোয়ার আধা ঘন্টা পরে থেকে আমার ব্যথা শুরু হয়। রাত্রে আমি ঘুমিয়ে পারতে পারি না এই ব্যথার কারণে। জি ঠিক আছে দর্শক, আমরা উত্তরটা জি শুনে আমরা নিচ্ছি। বুঝতে পেরেছি। দেখেন ওনার কিন্তু একই অবস্থা, ওনারও কোমরের যে ডিসপ্রোলাপস আছে। দেখেন প্রতিটা রোগী কিন্তু তাদের কমপ্লেন কি, কেউ 20 বছর, কেউ 3 বছর, কেউ 5 বছর তারা সাফার করছে এবং ট্রিটমেন্ট কি নিয়েছে, ওষুধ নিচ্ছে, ইঞ্জেকশন নিচ্ছে, কিন্তু কেউ কিন্তু রেস্ট এবং থেরাপির কথা কেউ বলে না, যে আমি রেস্টে ছিলাম 1.5 মাস বা 42 দিন চিকিৎসা করেছি তারপর ভালো ছিল, এরকম কিন্তু কেউ বলে না। কারণ কি, এইরকম ট্রিটমেন্ট নেওয়ার পরে সে সুস্থ হয়ে যায়, সে কিন্তু তার কোনো কমপ্লেন করবে না। কারণ আমরা এসপি হসপিটালে এ পর্যন্ত 22 বছরে অলমোস্ট 1 লক্ষ এর উপরে লক্ষাধিক পেশেন্ট আমরা ট্রিটমেন্ট করে সুস্থ করতে সক্ষম হয়েছি, এবং প্রতিটা রোগী সুস্থ আছে। যাকে 20 বছর আগে ট্রিটমেন্ট করেছি স্টিল নাও সে ভালো আছে, তার কোনো পেইনের কমপ্লেন নাই, কারণ তাকে আমরা প্রিভেনশন শিখিয়ে দিয়েছি। সো আমাদের শর্তই হচ্ছে যে কোমর ব্যথা রোগীদের জন্য ট্রিটমেন্টের সর্বোচ্চ টাইম 3 থেকে 4 সপ্তাহ, এবং এরপরে 42 দিন মানে 14 দিন বাসায় করবে, 42 দিন ট্রিটমেন্ট করবে, 42 বছর ভালো থাকবে। মেনটেন করাটাও আমরা শিখিয়ে দিচ্ছি, কোনো রোগীকে দ্বিতীয়বার ট্রিটমেন্ট করার কোনো প্রয়োজন নেই। তো দর্শক, আপনার যেটা ডিসপ্রোলাপস আছে, আপনাকে 3 থেকে 4 সপ্তাহ ফিজিওথেরাপি ট্রিটমেন্ট নিতে হবে, অবশ্যই রেস্টে থেকে, কারণ আপনি লং টাইম এই রোগটাকে আস্তে আস্তে বড় করে ফেলেছেন। সো 3 থেকে 4 সপ্তাহ যদি আপনি রেস্টে থাকেন উইথ ফিজিওথেরাপি, ইনশাআল্লাহ সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। স্যার আগের রোগীর উত্তরটা জানতে চাই। আগে রোগী যেটা 3 বছর, রাইট কোমর 3 ব্যথা। বছর ধরে সে একই অবস্থা, উনিও কিন্তু সেই একই সাফার করছে, ওই পেন কিলার খাচ্ছে। দেখেন প্রতিটা রোগীরই মানে কথা, আমি পেন কিলার খাচ্ছি, ক্যালসিয়াম খাচ্ছি, ভিটামিন খাচ্ছি, মিনারেলস খাচ্ছি, এভরিথিং, বাট ওনারা কিন্তু কেউই বেড রেস্টে গিয়ে থেরাপিটা নেই। থেরাপিটা নিতে হবে, আর থেরাপি নিতে গেলে অবশ্যই ফিজিওথেরাপি বিশেষজ্ঞর কাছে গিয়ে নিতে হবে। যেমন আমরা অর্থোপেডিক্স ট্রিটমেন্ট অর্থোপেডিক্সের কাছে গিয়ে করি, ডেন্টাল ট্রিটমেন্ট ডেন্টিস্টের কাছে করি, চোখের ট্রিটমেন্ট চোখের ডাক্তারের কাছে করি, ঠিক তাই ফিজিওথেরাপি নিতে গেলে আপনি যে কোনো জায়গায় যে ফিজিওথেরাপি নেওয়াটা আপনার জন্য হবে ব্যাড ডিসিশন। সো অবশ্যই ফিজিওথেরাপি স্পেশালিস্ট আছে কিনা তার সঙ্গে কনসাল্ট করার পরেই ফিজিওথেরাপিটা নিলে সম্পূর্ণ সুস্থ হবে। দর্শক, আপনাকেও আমি সাজেস্ট করবো যে অবশ্যই একজন ফিজিওথেরাপি স্পেশালিস্টের কাছে গিয়ে দেখিয়ে একটা এমআরআই করে দেখবেন, দেন ফিজিওথেরাপি নেন। 3 থেকে 4 সপ্তাহ সর্বোচ্চ সময় লাগতে পারে, এর বেশি লাগবে না। ধন্যবাদ আপনাকে। স্যার এই দুইজন দর্শকের জন্য এবং বাকি দর্শকদের জন্য যারা আপনাকে দেখাতে চায় তাদের জন্য আপনার ঠিকানাটা এবং ফোন নাম্বারটা বলবেন। যে দর্শক, আমি এসপি হসপিটাল, শ্যামলী রিং রোড, মোহাম্মদপুর, সকাল 10টা থেকে দুপুর 2টা, বিকাল 5টা থেকে রাত 9টা পর্যন্ত প্রতিদিন চেম্বার করি, শুক্রবার সহ, ছুটির দিন সহ প্রতিদিনই আমি ওখানে থাকি। ওখানে আসলে আমাকে পাওয়া যাবে। নিচে স্ক্রলে নাম্বার দেওয়া আছে, এসপি হসপিটালের নাম্বার, ফোন করে সিরিয়াল দিয়ে আসতে পারেন, অথবা আমার নাম্বার বলে দিচ্ছি, দর্শক কাগজ কলম দিয়ে লিখে রাখেন, যে কোনো প্রয়োজনে অবশ্যই আমাকে ফোন করতে পারবেন আপনার প্রবলেম জানানোর জন্য এবং আমার সঙ্গে দেখা করার জন্য। দর্শক, আমার নাম্বারটা বলছি 0179-355-7825। আমি আরেকবার বলছি 0179-355-7825। এটা আমার নাম্বার। এই নাম্বারে ফোন করে আমার সঙ্গে সরাসরি কথা বলা যেতে পারে, এবং গুগল এসপি হসপিটাল লিখলে সেখানে এসপি হসপিটালের ডিটেলস অ্যাড্রেস পাবেন, সেখান থেকেও আপনারা ঠিকানা নিয়ে ফোন করে আসতে পারবেন। ধন্যবাদ সকলকে। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মাঝে আমাদের স্টুডিওতে এসে দর্শকদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, শেষ করব আজকের আয়োজন।
স্যারের নির্দেশ অনুযায়ী যে কোনো ব্যথা হলে সাথে সাথে কিন্তু ব্যথার ওষুধ না হয়ে সঠিক চিকিৎসাটা নিন এবং যথাসময়ে ফিজিওথেরাপি গ্রহণ করুন। দেখা হবে আগামী সপ্তাহে নতুন কোনো বিষয় নিয়ে একই সময় একই চ্যানেলে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের এই আজকের আয়োজনটি পুনঃপ্রচার দেখতে পারবেন আগামীকাল ঠিক ভোর 5:30 আল্লাহ হাফেজ।